মজা করে এবং সহজ করে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি বুঝে নিই। জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে পূর্ণা দেবীর লেখা কুমকুম গল্পগ্রন্থ থেকে। এটা কোনো কাব্যগ্রন্থতে নয় কেন। অনেকে দেখবে যে অনেক বইয়ে কাব্যগ্রন্থ থেকে লেখা থাকে, কিন্তু এটা কোনো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়নি। এটা কুমকুম গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি শর্ট কোয়েশ্চেন আসে যে জ্ঞানচক্ষু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, তো তোমরা লিখবে কুমকুম কাব্যগ্রন্থ থেকে, গল্পগ্রন্থ থেকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে এখানে প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কথাটা কি, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? আচ্ছা, মার্বেল হয়ে যাওয়া বলতে গেলে আমরা সাধারণত কী বুঝি দেখো। তার মানে কোনো কথা যখন আমরা আশ্চর্যের কোনো কথা শুনি, যেগুলো আমরা আগে শুনিনি বা অবিশ্বাসযোগ্য, সেই কথাটা শুনলে আমাদের চোখটা বড় বড় হয়ে যায়, ছানা বড় হয়ে যায়। তো সেই রকমইভাবে তপনের চোখটা দেখো মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা? চলো এবার দেখি। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন। সেই সব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। এই কথাগুলো শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেছিল। আসলে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেছিল, চলো একটু গল্প করে নিই, তারপরে আবার পড়াতে যাব। তপন একটি ছোট ছেলে। সে মনে করে যে গল্পগুলো বা আসলে যা এই যে আমরা পাঠ্য বইয়ে পড়ি, গল্প কবিতা এই সমস্ত কিছু যেন অন্য কেউ, অন্য কোনো গ্রহের প্রাণী এসে লিখে দেয়, সেগুলোকে চোখে দেখা যায় না, এসব মনে করে। সে জানতোই না যে মানুষই গল্প লেখে। তাই সে যখন শুনলো যে সে যখন শুনলো যে তার মেসো একজন লেখক এবং সে নাকি বই লিখেন, আর সেই সব বই নাকি ছাপাও হয় এবং অনেক বই ছাপাও হয়েছে, তখন তার চোখ মার্বেল হয়ে গেল। শুনেই মার্বেল হয়ে গেল, সে আশ্চর্য হয়ে গেল। দেখো ওই পাতা চলো। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক? তপন অবাক হয়ে যাচ্ছে এবং ভেবে পাচ্ছে না যে তার মানে কি তপনের মেসোমশাই একজন কি সত্যিকার লেখক, মানে তিনি বই লেখেন, তিনি একজন লিখতে পারেন। তো এটা শুনে তপন আরও অবাক হয়ে গেল। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? তাহলে কোন বিষয়ে সন্দেহ ছিল? নাকি লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা, মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। আর এই সমস্ত বিষয়গুলো জেনে বা দেখেই তপনের কী হয়ে গেল, চক্ষু ছানাবড়া হয়ে গেল। মানে একদম তার আকাশ থেকে তিনি পড়লেন এবং তার চোখ মার্বেল হয়ে গেল। জলজ্যান্ত একজন লেখককে সে কখনোই চোখে দেখেননি এবং চোখে যে দেখা যায় তাই জানতো না। দেখো এখানে লেখা আছে যে দেখা যায় তাই জানতো না। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের। এখানে আরেকটা প্রশ্ন আসবে যে কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেছিল? তাহলে কাকে দেখে? নতুন মেসোকে দেখে। দুদিন আগেই তার মাসির সঙ্গে যার বিয়ে হয়েছিল, তিনিই বই লেখেন এবং তার কথা শুনে তাকে দেখেই তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে জ্ঞানচক্ষু কী বা জ্ঞানচক্ষু কাকে বলে? তাহলে তোমরা এখানে লিখবে যে জ্ঞানচক্ষু মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। তাহলে কার অন্তর্দৃষ্টি বা জ্ঞানচক্ষু খুলে গেছিলো? তপনের। কখন খুলে গেছিলো, কিভাবে খুলে গেছিলো? দেখো কখন খুলে গেছিলো, যখন সে তার মামার বাড়িতে তার মাসির বিয়ে উপলক্ষে এসেছিল এবং এসে যখন সে দেখলো এবং জানলো যে তার ছোটো মেসোমশাই, মানে কদিন আগেই তার মাসির সঙ্গে যার বিয়ে হয়ে গেছে, তিনি নাকি বই লেখেন এবং তার বই যখন ছাপাও হয়েছে, এটা যখন শুনেন তখন তার কী হয়, তিনি আশ্চর্য হয়ে পড়েন, তার চোখ মার্বেল হয়ে যায় এবং জলজ্যান্ত একজন মানুষকে যখন এত কাছ থেকে তিনি দেখেন, যখন যেটা তিনি জানতেনই না যে দেখা যায় কি না, এবং সেই বিষয়টা যখন তিনি নিজের স্বচক্ষে দেখেন এবং দেখেন যে কোথাও কিছু উল্টোপাল্টা নেই, এবং তখন তার জ্ঞানচক্ষু খুলে যায়। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। কি নাই? কোথাও কিছু নেই, কি নেই? উল্টোপাল্টো নেই, একেবারে নিছক মানুষ। মানে মানুষের যেভাবে গঠন থাকে, শরীর, হাত পা, নাক, চোখ, মুখ সব কিছুই আছে তার মেসোর, এবং তিনি নাকি বইও লেখেন।
তো তিনি আরও আশ্চর্য হয়ে গেছেন, কারণ তিনি জানতেনই না যে মানুষে কী করেন, বই লেখেন। সেই জন্য তখন তার মেসোকে যখন তিনি দেখছেন, তখন সে আরও অবাক হয়ে যাচ্ছেন। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমার সময় ঘুমান। তাহলে এই সমস্ত কিছু দেখে কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। যদি এখানে প্রশ্ন পড়ে যে কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়, তখন তোমাকে বলতে হবে যে তপন যখন তার মাসির বিয়ে উপলক্ষে তার মামার বাড়িতে যায় এবং সেখানে জানতে পারে যে তার ছোটো মেসো একজন লেখক, এবং জলজ্যান্ত একজন মানুষকে যখন সে কাছ থেকে দেখে তখন সে একেবারে অবাক হয়ে যায়, তার চোখ মার্বেল হয়ে যায়। কিন্তু এবং যেহেতু মানুষ লেখক এ বিষয়ে তপনের সন্দেহ ছিল, তাই কাছ থেকে একটা জলজ্যান্ত লেখককে দেখেই তার মাথা ঘুরে যায়। কিন্তু যখন দেখে তার কোথাও কিছু উল্টাপাল্টা নেই, একেবারে নিছক মানুষ, সাধারণ মানুষ, এবং তার বাবা কাকা বাবাদের মতো সব কিছুই করেন, খেতে বসে খান, সিগারেট খান, দাড়ি কামান, এত খেতে পারা যাবে না বলে তুলে দেয়, তারপরে স্নানের সময় স্নান করেন, ঘুমের সময় ঘুমান, সব কিছু করেন, তখনই তার জ্ঞানচক্ষু খুলে যায়। তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। তারপরে কী করেন, মানে বেসিক্যালি আমাদের বাড়িতে মানুষজনেরা যেভাবে সব কিছু করেন, খবরের কাগজ পড়েন, তর্ক করেন, তারপরে আমাদের দেশের কিছু হবে না বলে আবার সেজে করে বাইরে বেড়াতে যান বা সিনেমা দেখতে যান, সেই রকমভাবেই সব ঠিকঠাকভাবেই করেন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। তাহলে আরেকটা এখানে প্রশ্ন পড়তে পারে যে তপন মামার বাড়িতে কী জন্য এসেছিল, তখন অ্যান্সার হতে পারে যে তপন মামার বাড়িতে তার মাসির বিয়ে উপলক্ষে এসেছিল, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। তাহলে কিসের ছুটি ছিল, নাকি গরমের ছুটি ছিল তপনের। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে রয়েছেন কদিন। মেসোর কিসের ছুটি ছিল, মেসোরও গরমের ছুটি ছিল। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। তাই কি অহরহ মানে সব সময়তেই কি তপন, অহরহ বলতে গেলে সব সময় কথা বলছে, জলজ্যান্ত মানে সত্যিকারের একজন লেখককেই দেখবার সুযোগ হবে কার, তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তাহলে তপন কী ভাবতো, লেখক মানে কি, লেখক মানে তপন ভাবতো যে আকাশ থেকে পড়া কোনো হয়তো জীব হবে, বা যাকে চোখে দেখা যায় না, বা মানুষের মতো নয়, বা অন্য গ্রহের প্রাণী, এইসব কিছু ভাবতো। কিন্তু যখন সে নিজের চোখে সব কিছু দেখলো, তখন তার সন্দেহ দূর হয়ে গেল এবং তার জ্ঞানচক্ষুটা খুলে গেল। তবে তপনই বা লেখক হতে বাধা কী? এতদিন তপন জানতো না যে মানুষ লেখক, বা তাকে চোখে দেখা যায়, বা তার বাবা কাকাদের মতো মানুষ, বা তার মতো মানুষ। কিন্তু যখন সে জেনেছে যে মানুষই লেখক এবং তিনি সব কিছু করতে পারেন, তখন যেইভাবে সেই কাজ তপন মনে মনে ভাবছে, তাহলে তারই বা লেখক হতে বাধা কোথায়। তবে সেই জন্য কি শুরু করে দেখো যে মেসোমশাই কলেজের প্রফেসর, তার ছোটো মেসোমশাই কি কলেজের প্রফেসর। তাহলে এখানে প্রশ্ন করতে পারে যে তপনের মেসোমশাইয়ের পেশা কী, তখন অ্যান্সার হবে কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সে সুযোগটা শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। তাহলে আর একটা প্রশ্ন হতে পারে যে তপনের মেসোমশাই কোন সুযোগে শ্বশুরবাড়িতে রয়েছেন। তাহলে লিখতে হবে তোমাকে যে গরমে ছুটি পড়েছিল সেই সুযোগে, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দুপুরবেলায় খেয়ে দিয়ে তিনি কী করছিলেন, তার মেসোমশাই দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় মানে সেই দিকে যান, ছোটো মাসি সেই দিকে যান, কোন দিকে, যেই ঘরের মধ্যে বা যেই জায়গার মধ্যে তপনের ছোটো মেসো ঘুমাচ্ছিল সেই দিকে। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। প্রথমে তপন আপত্তি তোলে, কিন্তু কেউ তার কথা শোনে না। ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। দেখো, যেই ভাবা সেই কাজ বলেছি। তপন যেই ভাবলো যে তপন একজন মানুষ, সুতরাং তপনের গল্প লিখতে কোনো বাধা নেই, তখনই সঙ্গে সঙ্গেই তপন একটা গল্প লিখে ফেললো, এবং সেই গল্পটা সে প্রথমেই কী করেছিল, তার ছোটো মাসিকে দেখিয়েছিল। ছোটো মাসি আবার কী করলো, তার হাজব্যান্ডের মানে তপনের মেসোর দিকে গেল তাকে দেখাতে, এবং তখন ছোটো মাসি সবাইকে বলাতে সব গোটা বাড়ি হইচই হয়ে গেছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মানে তপন মনে মনে আনন্দিতই হয়।
মুখে আ আ করলেও হয়, মানে মুখে হয়তো না না করছে, কিন্তু তবুও মনে মনে চাইছে যে একবার দেখালেই ভালোই হয়, সে যদি লিখতে পারে বা সে যদি লেখক হতে পারে, এই একটা প্রবল তার মনের মধ্যে একটা ইচ্ছা কিন্তু এখানে জাগছে। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে মেষই বুঝবে। লেখার প্রকৃত মূল্য বুঝলে কে বুঝবে? মেষই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষায় আসে। দেখো, লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন নতুন মেষই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন আসে। বা রত্নের মূল্য জহুরির কাছে বলতে কী বোঝানো হয়েছে, বা রত্নকে বা জহুরিকে, এইরকমভাবে একটা প্রশ্ন আসে। তো চলো এটা একটা আগে একটু আলোচনা করি। রত্ন বলতে এখানে কিন্তু তপনের লেখা গল্পটি, আর জহুরি হচ্ছে তপনের মেসো। রত্নাকর মানে যেমন সোনার দোকানের স্বর্ণকাটা বা জুয়েলারির যে দ্বারা সোনার বা হীরা মাণিক্য এগুলো নিয়ে বিজনেস করে, তারা কিন্তু সব কিছু দেখেই টুক করেই বুঝে যেতে পারে যে এটা আসল নাকি নকল। হীরা দেখলেও বুঝতে পারবে, সোনা দেখলেও বুঝে যায় যে আসল সোনা নাকি নকল সোনা, এটা তারা দেখে বুঝতে পারে। ঠিক সেরকমভাবেই যেহেতু তপনের মেসো একজন লেখক, তাই তপনের লেখা গল্পটা দেখেই বুঝতে পারবে যে গল্পটা ভালো নাকি খারাপ। সেটাই, সেই জন্যই তপনে মানে মনে মনে ভাবছে যে তপনের লেখার মূল্য যদি কেউ বুঝে থাকে তাহলে তার মেসোই সেটা বুঝবে। যে এটা খুব দেখো ভালো করে এটা পড়তে হবে। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান বা করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। মানে তপনকে খুশি করতেই হোক বা ভালো গল্প লেখা হয়েছে বলেই হোক, তার মেসো বলে যে তপন তোমার গল্পটা খুব ভালো লেখা হয়েছে দিব্যি, একটু 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 ঠিকঠাক করে দিলেই গল্পটা ছাপাতে দেওয়া যেতে পারে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, মানে যে কিছুক্ষণ আগে বা জানতোই না যে একজন লেখক মানুষ হয়, যাকে চোখেই দেখা যায় বা তার বাবা কাকার মতো, যে জানতোই না, আর কিছুক্ষণ পরে যদি সে নিজেই লেখক হয়ে যায় বা তার সেই চান্সেস আসে, তাহলে তো আকাশ থেকে পড়ার কথা, তাই না? তো সে প্রচণ্ড পরিমাণে একদম আহ্লাদে আটখানা হয়ে যায় এবং প্রথমটা সেই মনে মনে ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কান্দ কান্দ হয়ে যায়। মানে আনন্দে মানুষ তো কাঁদে, তো এতটাই বেশি তার আনন্দ হয় যে আহ্লাদে সে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, এটা বলবে তার মেসো, সরি তার ছোটো মাসি তার হাজব্যান্ডকে বলছে, তাহলে বাপু তুমি কী করবে, তপনের গল্পটা তুমি ছাপিয়ে দেবে। মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, মেসোর উপযুক্ত কাজ হবে, এটা একটা প্রশ্ন আসতে পারে যে মেসোর উপযুক্ত কাজ কী। তাহলে মেসোর উপযুক্ত কাজ হচ্ছে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বলে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। আচ্ছা, কে বললে কোন কোন পত্রিকার সম্পাদক না করতে পারবে না, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো এখানে তোমাকে লিখতে হবে যে তপনের মেসো যদি বলে তাহলে সন্ধ্যা তারার পত্রিকার সম্পাদক না করতে পারবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে যে তপনের কবিতাটি কোন পত্রিকায় ছাপানোর কথা বলা হয়েছিল, তাহলে হতে পারে সন্ধ্যা তারার পত্রিকায়। আচ্ছা ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। তাহলে তপনের মাসি যখন তার গল্পটা তার মেসোকে দেখালো, তখন তার মেসো বললো ঠিক আছে গল্পটা ভালো হয়েছে, তাই এটা ছাপাতে দেওয়া যেতে পারে, একটু কারেকশন করতে হবে। কিন্তু যদি আমি বলি বা তার মেসো যদি বলে সন্ধ্যাতারার পত্রিকার সম্পাদককে, তাহলে সেই পত্রিকাতেই তার গল্পটা ছাপিয়ে দেওয়া যেতে পারে। তো তাহলে তার গল্পটা ছাপিয়ে সে দেবে। এই অবধি, আজকে অবধি এই অবধি থাক। যদি দেখো তারপরে আমরা নেক্সট দিন আরও আছে অনেক সেগুলো পড়বো, তো এবং বুঝবো। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, আর বন্ধুদের শেয়ার করো, বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।